আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। গোলাম মোস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ব্যবসা শিক্ষা বিভাগের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বইসমূহের নবদান বইয়ের একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই অঙ্কের মধ্যে থাকবে 3 গড় নগদান বই এবং থাকবে নগদ প্রাপ্তি জাবেদা। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের সেকেন্ড মান্থ পরীক্ষা 12 তারিখে, তাই একটি উদ্দীপকে আমরা সরাসরি চলে আসছি। এই উদ্দীপকের সাহায্যে আমি কিছু নিয়ম আজকেও শিখাবো, অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদা কীভাবে করা যায় সে সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমাদের একটি উদ্দীপক কীভাবে সাজিয়েছি দেখো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, 2018 সালের জানুয়ারি মাসের আসিফ লিমিটেডের লেনদেনগুলো নিম্নরূপ। প্রথম আমরা লেনদেনগুলো একটু দেখে নেই। জানুয়ারি 1 প্রারম্ভিক হাতে নগদ 60,000 টাকা এবং ব্যাংক উদ্ধৃত 20,000 টাকা। এই 1 তারিখের যে কাজটুকু আমরা 3 গড় নগদান বইয়ের মধ্যে দেখাবো। 3 তারিখে রাকিবের নিকট হতে 10% বার্তায় 10,000 টাকার পণ্য নগদে ক্রয় করা হলো। এর পরবর্তী লেনদেন হচ্ছে নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। এরপরের লেনদেন ব্যাংকে 5,000 টাকা জমা দেওয়া হলো। 15 তারিখে 10% বার্তায় 20,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হলো। 20 তারিখে মালিক কর্তৃক ব্যবসায়ে 10,000 টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করা হলো। 25 তারিখে কাজল এর নিকট 10,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা প্রাপ্তি। 28 তারিখে আসবাবপত্রের অবচয় ধরা হলো 5,000 টাকা। 31 তারিখে চেকে পরিশোধ 3,000 টাকা এবং বাট্টা প্রাপ্তি 100 টাকা। এই ছিল লেনদেনগুলো। এর সাহায্যে আমাদের করণীয় হলো ক, যে সকল লেনদেন নগদান বইতে আসবে না তার জাবেদা দেখাও। একখানা 3 গড় নগদান বই প্রস্তুত করো। উক্ত লেনদেনগুলোর সাহায্যে নগদ প্রাপ্তি জাবেদা দেখাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম যে কোন কোন লেনদেনগুলো নগদান বইতে আসবে না। এখানে একটি কথা মনে রাখতে হবে যে সকল জাবেদার মধ্যে নগদ এবং ব্যাংক একটিও উল্লেখ থাকবে না, এরা নগদান বইতে আসবে না। অর্থাৎ আমরা একটা লেনদেনকে যখন জাবেদা করব, সেই জাবেদার মধ্যে অবশ্যই তোমরা জানো যে 2টি পক্ষ থাকে, একটি হলো ডেবিট পক্ষ এবং অন্যটি হলো ক্রেডিট পক্ষ। যেমন আমি যদি মনে করি যে একটা লেনদেন বলি যে 10,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হলো, এখানে দেখো আমাদের জাবেদা হলো ক্রয় হিসাব ডেবিট, পর্দে হিসাব ক্রেডিট। বলো তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে নগদ এবং ব্যাংক এর একটি পক্ষ কি আছে? নেই তো। তাহলে এটা নগদান বইতে আসবে না। এরকম কোনো লেনদেন যদি আমরা দেখি, অর্থাৎ যে সকল লেনদেনের মধ্যে নগদ এবং ব্যাংক একটিও থাকবে না, এদের জন্য আমরা জাবেদা করব। তাহলে আমরা উদ্দীপকের প্রশ্ন অনুযায়ী আমরা দেখি এখানে কোন কোন লেনদেনগুলো নগদান বইতে আসবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতেছি 15 তারিখের একটি লেনদেন আছে যে 10% বাট্টায় 20,000 টাকার পণ্য ধারে ক্রয়। তাহলে দেখো এখানে লেখা কি ধারে ক্রয়, তাহলে এই লেনদেনটি নগদান বইতে আসবে না। এরপরে আরেকটি লেনদেন দেখো আছে 28 তারিখে আসবাবপত্রের অবচয় ধরা হলো 5,000 টাকা। এখানেও নগদ এবং ব্যাংকের কোনো কাজ হবে না, তাই এই 2টি লেনদেনের আমরা জাবেদা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কয়ের জন্য আমরা ছক আঁকি। যে সকল লেনদেন নগদান বইতে আসবে না তার জাবেদা দেখানো হলো। তাহলে কয়ের জন্য আমি যদি জাবেদার ছকটা এঁকে তোমাদের সামনেই করতেছি, খেয়াল করো। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ, বিবরণ, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। 2018 সালের কয় তারিখে লেনদেন ছিল? 15 তারিখে। আমরা জানুয়ারি 15 তারিখ লিখলাম। দেখো লেনদেনটি কি 10% বাট্টায় 20,000 টাকার পণ্য ধারে ক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তাহলে জাবেদা হচ্ছে কি ক্রয় হিসাব ডেবিট আর পর্দেয় হিসাব ক্রেডিট।
এখানে একটু খেয়াল করতে হবে যে 10% বাদটা কথা বলা আছে। আমরা জানি নগদান বইয়ের মধ্যে সাধারণত বাদটার বিষয়টা লক্ষ্য করা যায়, কিন্তু আমরা বাদটা কিন্তু কোন বাদটা নিব, যে বাদটা নগদ বাদটা অর্থাৎ প্রদত্ত এবং প্রাপ্ত বাদটা সেটা কিন্তু আসে এখানে। এই বাদটা হচ্ছে কারবারি বাদটা, যা আমরা মূল্য তালিকা থেকে সরাসরি বাদ দিয়ে বাকি টাকাটা লিখব। তাহলে আমাদের এই কারবারি বাদটা চেনার উপায় কি? পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথে যে বাদটা সরাসরি জড়িত তাকেই কিন্তু আমরা বলি কারবারি বাদটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই কারবারি বাদটার টাকাটা বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে আমরা সেই টাকা লিখব। তাহলে জাবেদা আমরা লিখেছি যে ক্রয় হিসাব ডেবিট, পণ্য হিসাব ক্রেডিট। তাহলে এখানে খেয়াল করো, 20,000 টাকার পণ্য আমি ক্রয় করেছি, এর মধ্যে বাদটা ছিল 10%, তাই 20,000 টাকা 10% হয় 2,000 টাকা। আমরা এই 2,000 টাকা থেকে আমরা 10% 20,000 টাকা থেকে 2,000 টাকা কারবারি বাদটা বাদ দিয়েই বাকি টাকাটা বসাবো। 20,000 থেকে 2,000 টাকা বাদ দিলে থাকে কত? 18,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার 1/15 তারিখের যে জাবেদাটা ছিল, এই জাবেদার মধ্যে দেখো যদিও পণ্য ক্রয় করেছি 20,000 টাকার, কিন্তু এখানে কারবারি বাদটা 2,000 টাকা বাদ দেওয়ার পরে কিন্তু আমি 18,000 টাকা বসাইছি। তোমরা যদি কিন্তু 20,000 টাকা বসাও তাহলে কিন্তু তোমাদের জাবেদা হলেও টাকার কারণে এই জাবেদাটা কাটা যেতে পারে। তাই অবশ্যই তোমাদের খেয়াল করতে হবে যে লেনদেনের সাথে যদি কারবারি বাদটা জড়িত থাকে এই বাদটাটা বাদ দিয়েই টাকা বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে দ্বিতীয় লেনদেন ছিল 28 তারিখের লেনদেন অনুযায়ী আমাদের জাবেদা হবে আসবাবপত্রের অবচয় ধরা হলো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে পরিমাণ কত? এখানে আমার বলা আছে আসবাবপত্রের অবচয় ধরা হলো 5,000 টাকা। তাহলে আমাদের কয়ের অ্যান্সার শেষ হয়ে গেল। তাহলে এ পর্যায়ে আমরা ক্ষয়ের জন্য কাজ শুরু করে দিই। ক্ষয়তে বলা আছে কি যে 3 গড়া নগদান বই তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি 3 গড়া নগদান বইয়ের ছক সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন একটি অঙ্ক উদ্দীপক থেকে নিয়ে শুরু করা যাক। তাহলে নগদান বইয়ের ছকটা আঁকি। আমরা 3 গড়া নগদান বইয়ের ছক আঁকতেছি, খেয়াল করো। আমরা খাতাটা আড়াআড়িভাবে নেব এবং ঠিক মাঝখান থেকে একটা দাগ টেনে নিতে পারি প্রথম, অথবা তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা কাজ করতে পারবে। প্রথমটা হচ্ছে আমাদের তারিখের কলাম, তারপরে হচ্ছে বিবরণের কলাম, তারপরে হচ্ছে আমাদের রসিদ পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, বাট্টার টাকা, নগদ টাকা, ব্যাংক টাকা। এ পাশে আবার তারিখের কলাম করো, তারপরে বিবরণের কলাম করো, এরপরে বাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, বাট্টা টাকা, তারপরে নগদ টাকা, ব্যাংক টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি 3 গড়া নগদান বইয়ের মধ্যে মোট বাট্টা সহ 14টা গড় হয়। যদিও এখানে লেখা আছে 3 গড়া নগদান বই, সবই কিন্তু অনেকগুলো গড়। তো আমি ব্যাখ্যা দিয়েছিলাম 3 গড়া নগদান বইতে 3 গড়া নগদান বই আমরা বুঝবো এইভাবে যে যেই ছকের ভিতরে 3টে করে টাকার কলাম থাকবে সেটাই হচ্ছে 3 গড়া নগদান বই। তো আমাদের এখানে দেখো ছকের ভিতরে নগদ, ব্যাংক এবং প্রদত্ত বাট্টা, এইটি 3টে টাকার কলাম। বাট্টা টাকা, নগদ টাকা, তারপরে ব্যাংক টাকা। আমরা তারিখ, বিবরণ, তারপরে লিখব প্রথম রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, এপাশেও তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, এখানে লিখব প্রাপ্ত বাট্টা, নগদ টাকা, তারপরে ব্যাংক টাকা। বলে 2টা পক্ষ, ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ। আমার ক্ষয়ের জন্য এটা চেয়েছে 3 গড়া নগদান বই, আসিফ লিমিটেড এর 3 গড়া নগদান বই।
আসিফ লিমিটেড এর নগদান বই ব্র্যাকেটে আমরা লিখতে পারি 3 গড়া। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 3 গড়া নগদান বই চিহ্নিত করব কিভাবে? যে যেই ছকের ভিতরে 3টি করে টাকার কলাম থাকবে, অর্থাৎ ডেবিট পাশেও 3টে টাকার কলাম থাকবে, 1টা 2টা 3টা, এটা ডেবিট পাশ। ক্রেডিট পাশেও এই 1টা টাকার কলাম অর্থাৎ প্রাপ্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। এজন্য আমরা বলি যে 3 গড়া নগদান বই, যে যেই ছকের ভিতরে ডেবিট পাশেও 3টি টাকার কলাম থাকবে এবং ক্রেডিট পাশেও 3টি টাকার কলাম থাকবে, সেটা বলে আমরা 3 গড়া নগদান বই। প্রিয় শিক্ষার্থী, ছক আঁকা শেষ। এরপর যে আমরা এই লেনদেনগুলোর সাহায্যে আমরা 3 গড়া নগদান বইতে পোস্টিং দেব। আমরা গত ক্লাসে তোমাদের সামনে আলোচনা করেছিলাম যে নগদান বই করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যে নগদান বইয়ের মধ্যে নগদ প্রাপ্তিগুলো ডেবিট পাশে, নগদ প্রদানগুলো ক্রেডিট পাশে, এবং চেকের মাধ্যমে টাকা আসলে ডেবিট পাশে, চেকের মাধ্যমে টাকা প্রদান করলে ক্রেডিট পাশে। এই 4টা কথা মনে রাখতে পারলে তোমাদের নগদান বইয়ের বলতে পারো 90% কাজ শেষ, বাকিটা শুধু যোগ বিয়োগের কাজ। তো আমরা উদ্দীপক থেকে শুরু করি। প্রথম লেনদেনটি আমরা অবশ্যই খেয়াল করো কীভাবে বসাবো। প্রারম্ভিক হাতে নগদ, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানটা পুরাতন, আগে থেকে আমাদের নগদ তহবিল ছিল 10,000 টাকা এবং ব্যাংকে জমা ছিল 20,000 টাকা। এই দুইটা ডেবিট পক্ষ, তাই ডেবিট পাশে বসাবে। 2018 সাল তারিখের ঘরে লেখো, এ পাশেও তারিখের ঘরে 2018 সাল লিখে দিলাম। এরপরে জানুয়ারি 1 তারিখ, দেখো তাহলে এটা কি লিখবে মনে আছে তোমাদের? ব্যালেন্স বিডি, মানে আমাদের শুরুতে যা থাকবে সেটা নগদে যা থাকুক এবং ব্যাংকে যা থাকুক সেটা লিখতে হবে ব্যালেন্স বিডি, মানে আমাদের হাতে আছে উদ্বৃত্ত আনিত হলো। বিডি মানে ব্রোড ডাউন, হ্যাঁ, পূর্বের মাসের থেকে, পূর্বের বছর থেকে এই বছরে এই টাকা চলে আসছে। অর্থাৎ 2017 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে এই টাকা ছিল সমাপনী হিসাবে। আজ সেটা 2018 সালে জানুয়ারি 1 তারিখে প্রারম্ভিক হয়ে গেছে। এজন্য আমরা 1 তারিখে লিখেছি ব্যালেন্স বিডি, মানে উদ্বৃত্ত আনিত হলো। তো নগদে উদ্বৃত্ত ছিল আমাদের 60,000 টাকা এবং ব্যাংকে জমা ছিল আমাদের 20,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের লেনদেন অনুযায়ী কাজ শুরু হবে। 3 তারিখে লেখা আছে, দেখো, রাকিবের নিকট হতে 10% বার্তায় 10,000 টাকার পণ্য নগদে ক্রয় করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে বার্তার কথা দেখতেছি, এই বার্তাকে আমরা বলবো কারবারি বার্তা। আমরা জানি যে পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথে যে বার্তা সরাসরি জড়িত থাকে তাকে আমরা কারবারি বার্তা বলি। তাহলে এখানে আমরা লক্ষ্য করেছি যে 10,000 টাকার পণ্য নগদে ক্রয় করেছি, বার্তা আছে 10%। তাহলে এই 10,000 টাকা থেকে 10% মূল্য তালিকা থেকে বাদ দিব, অর্থাৎ 10,000 টাকার 10% হয় কত? এই টাকাটা আগে বাদ দাও। দেখো 10,000 টাকা থেকে 10% করবে, 10,000 টাকার 10% এইভাবে হাতে কলমে করবে। 100 নিচে, এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো, তাহলে কি থাকে? 1,000 টাকা। এই 1,000 টাকা হচ্ছে আমাদের কারবারি বার্তা। প্রিয় শিক্ষার্থীরা, এই বার্তার নাম হচ্ছে কারবারি বার্তা। তাহলে 10,000 টাকা থেকে আমি 1,000 টাকা বাদ দিব, বাদ দিয়ে যে টাকা থাকবে সেটা হচ্ছে 9,000 টাকা। এই 9,000 টাকার পণ্য আমি কি করেছি? ক্রয় করেছি নগদে, তাই না? তাহলে আমার ক্রয় করার ফলে, প্রিয় শিক্ষিত বলো তো, আমরা কি করেছি? পণ্য ক্রয় করেছি। কিভাবে ক্রয় করেছি? নগদে। এখানে একজন ব্যক্তির নাম উল্লেখ থাকা সত্ত্বেও এই নগদ কথার কারণে আমরা লেনদেনটা এভাবে লিখব, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমার পণ্য ক্রয় করার ফলে প্রতিষ্ঠানে কি পণ্য বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে আমার নগদ টাকা চলে গেছে। তাহলে আমাদের জাবেদার নিয়ম অনুযায়ী, অর্থাৎ আমি বলেছিলাম টাকা যদি আসে ডেবিট পাশে, টাকা যদি চলে যায় ক্রেডিট পাশে। তাহলে নগদ এখানে কি টাকা চলে গেছে, পণ্য ক্রয় করার ফলে পণ্য ক্রয়ের জন্য জাবেদা হয়েছে ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। তাই আমরা জাবেদা অনুযায়ী নগদান ক্রেডিট, টাকা ক্রেডিট পাশে, জাবেদা অনুযায়ী নগদান ডেবিট, টাকা ডেবিট পাশে। তাহলে পণ্য ক্রয় করার ফলে আমার টাকা যদি চলে যায় তা আমি ক্রেডিট পাশে পোস্টিং দেব। 2018 সাল জানুয়ারি কয় তারিখে লেনদেন হয়েছিল? 3 তারিখে। তাহলে লিখলাম জানুয়ারি 3, এখানে লিখবা ক্রয় হিসাব। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে রাকিবের কোনো কাজ নেই, কারণ আমি লেনদেনটা নগদে করেছি, তাই এখানে এই নামের কোনো ভ্যালু নেই। তাহলে কত টাকার পণ্য ক্রয় করেছি? 10,000। কারবারি বার্তা ছাড় দিয়েছি আমি 1,000, থাকে আমার কাছে 9,000। তাহলে এই কারবারি বার্তার ক্ষেত্রে 1,000 টাকা বাদ দেওয়ার পরে আমার 9,000 টাকা কিন্তু বসাতে হবে। খেয়াল করতে হবে, এখানে যদি কেউ 10,000 টাকা বসাও তাহলে কিন্তু অঙ্কটা হবে না।
প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে পরবর্তী লেনদেন ছিল নগদে পণ্য বিক্রয়। তাহলে নগদে পণ্য বিক্রয় আমাদের যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বলো তো নগদান ডেবিট কোথায় বসবে? টাকা ডেবিট পাশে। তার মানে চলে আসো ডেবিট পাশে। আমরা তারিখের ঘরে বসাই 5 তারিখ, মানে কি লিখবা? বিপরীত নাম বিক্রয় হিসাব। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিপরীত নামটা লিখবে। আর নগদান ডেবিট টাকা, এই নগদান হিসাবের ঘরে টাকা বসাবে। কত টাকার পণ্য আমি বিক্রয় করেছি? 20,000 টাকার পণ্য আমি বিক্রয় করেছি। তাহলে এই 20,000 টাকা নগদের ঘরে বসাই দাও। প্রিয় শিক্ষার্থীরা, এরপর লেনদেন 10 তারিখে। তা কী লেখা আছে? ব্যাংকে 5,00,000 টাকা জমা দেওয়া হলো। আমরা জানি যে এই ব্যাংকে টাকা জমা দিলে কন্টেন্টই হয়। কিভাবে হয়? আমি বলেছিলাম যে সকল লেনদেনের মধ্যে নগদ এবং ব্যাংক উভয় উল্লেখ থাকবে, এরা হয় বিপরীত দাখিলা বা কন্টেন্টই। তাহলে ব্যাংকে টাকা জমা দেওয়ার ফলে আমার উভয় পাশে কিন্তু লেনদেন বসবে জাবেদা অনুযায়ী। তাহলে ব্যাংকে টাকা জমা দিলে জাবেদা কি হলো? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা ব্যাংকে টাকা জমা দেওয়ার ফলে টাকা চলে গেছে, তাই না? তাহলে আমার ব্যাংকে টাকা জমা দেওয়ার ফলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। আমরা আগে ডেবিট পাশে বসাই। 10 তারিখ ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে লিখবো নগদান হিসাব, নগদান হিসাব। এবং টাকা বসাবো আমি ব্যাংকের ঘরে। কত টাকা ব্যাংকে জমা গেছে? 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বসো 5,000 টাকা। এবং এখানে তুমি কন্ট্রা কথাটা ক লিখতে পারো, সিও লিখতে পারো। অনেক সময় এটা খতিয়ানের ঘরে লেখা যায়, কেউ কেউ আবার এখানে বিবরণের ঘরে লিখে দেয়। আচ্ছা, এরপরে দেখো তারিখের ঘরে ক্রেডিট পাশে চলে আসো। এখানে লেখো 10 তারিখে। আর তাহলে কি হবে? এখানে লিখবে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। টাকা বসবে কত টাকা? 5,000 টাকা। এবং এটা নগদ ঘরে বসবে। এখানেও তুমি কোনটা কথাটা লিখে দাও। প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী লেনদেন কি লেখা আছে? যে 15 তারিখ, এটা তো আসবে না, এটা আমরা ক্রয়ের মধ্যে নিয়েছি। 20 তারিখে মালিক কর্তৃক ব্যবসায় 10,000 টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ। মালিক কর্তৃক ব্যবসায় 10,000 টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেছে। প্রিয় শিক্ষার্থী, টাকা আসছে প্রতিষ্ঠানে। যদি টাকা আসে নগদান হিসাব ডেবিট। কীভাবে আসছে? মালিকের খাত থেকে। আর মালিকের থেকে টাকা আসে মানে মূলধন বেড়ে যাওয়া। আমরা যাবো কি লিখবো? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান ডেবিট মানে টাকা আসছে, টাকা কোথায় বসবে? ডেবিট পাশে। কী নামে বসবে? মূলধন হিসাব নামে বসবে। তাই মালিক কর্তৃক ব্যবসায় 10,000 টাকা বিনিয়োগ করার ফলে এখানে কি লিখবো? নগদান হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট, বিপরীত নাম মূলধন হিসাব, মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাবে কত টাকা বসানো হলো? 10,000 টাকা। এটাও আমাদের নগদের কলামে বসলো। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ট্রানজ্যাকশন কি আছে দেখো। 25 তারিখ কাজলের নিকট 10,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা প্রাপ্তি। মানে এখানে আমি পেয়েছি কত? 9,800। পাওয়ার কথা ছিল কত? 10,000। তাহলে আমি কত কম পেয়েছি? 200 টাকা। এটা আমাদের হচ্ছে বাট্টা প্রদান করেছি, যাকে আমরা বলি প্রদত্ত বাট্টা। এক্ষেত্রে আমাদের জাবেদা হবে এরকম যে নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাই নগদান ডেবিট, টাকা ডেবিট পাশে, প্রদত্ত বাট্টা ডেবিট, টাকা ডেবিট পাশে। কত তারিখের লেনদেন? 25 তারিখের লেনদেন। তাহলে লেখো এখানে কার কাছ থেকে টাকা পেয়েছে? কাজলের নিকট থেকে। তাহলে তুমি কাজল হিসাব বা প্রাপ্য হিসাব যেটা লেখা হবে, কাজল হিসাব লিখে 10,000 টাকা পাওনার পরিবর্তে আমি 9,800 টাকা পেয়েছি। তাই নগদের ঘরে লেখো 9,800 টাকা এবং বাট্টার ঘরে লেখো 200 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে দেখো আরেকটি জাবেদা হচ্ছে 28 তারিখে আসবাবপত্র অপচয় ধরা হল। এটাও আমাদের এই নগদের বইতে আসবে না, এটা আমরা ক্রয়ের কোষে নিয়েছি। লাস্ট 31 তারিখ চেকে পরিশোধ 3,000 টাকা এবং বাট্টা প্রাপ্তি 100 টাকা। এখানে কিন্তু বলে দিয়েছে যে 3,000 টাকা চেকে পরিশোধ করেছি, এটা সম্পূর্ণই 3,000 টাকার চেক, আর বাট্টার টাকা সম্পূর্ণ আলাদা। তাহলে আমরা বুঝতে পারবো চেকে পরিশোধ করেছি 3,000, তার মানে ব্যাংক থেকে আমার 3,000 টাকা চলে গেছে এবং তাকে আমি পরিশোধ করার ফলে সে আমাকে ছাড় দিয়েছে 100 টাকা। এটা আমার প্রাপ্ত বাট্টা হিসেবে চলে আসবে। তাহলে আমি যাকে পরিশোধ করেছি সে অবশ্যই আমার কাছে টাকা পাইতো, তার মানে সে আমার পাওনাদার ছিল। তাহলে পাওনাদার ছিল কত টাকা? হিসাব করো তো। তাকে চেক দিয়েছে 3,000, সে আমাকে ছাড় দিয়েছে 100। তাই মোট সে আমার কাছে পাইতো কিন্তু 3,100। তাহলে আমি চেক দিয়েছি 3,000, ব্যাংক থেকে যাবে 3,000, আর সে আমাকে ছাড় দিয়েছে কত? 100। এটা আমার আয়, এজন্য প্রাপ্ত বাট্টা হিসেবে বাট্টার কলামে লিখতে হবে। তা আমরা এই ক্রেডিট পাশে চলে যাই। 31 তারিখের লেনদেন, ক্রেডিট পাশে লেখো পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব লিখে চেকে পরিশোধ করার কারণে ব্যাংকের কলামে চলে যাও। ব্যাংকের কলামে 3,000 টাকা এবং বাট্টার কলামে
100 টাকা। প্রিয় শিক্ষিতরা, এই পর্যায়ে আমাদের লেনদেনগুলো শেষ। প্রথম কাজ হচ্ছে আমাদের ডেবিট পাস যোগ করা। দেখো, ডেবিট পাসের যে টাকাগুলো আছে আমি যোগ করি। বাট্টার কলাম, এটা কোনো ক্লোজ করবে না, একটা দাগ টানবে। নগদের টাকা যোগ করো 60,000, 20,000, 80, 8, 10, 90, 90 আর 9, 99,800 টাকা। 20 আর 5, 25,000 টাকা ব্যাংকের কলাম। প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় খেয়াল করবে যে ব্যাংকের সাধারণত ক্রেডিট ব্যালেন্সও হতে পারে, আর নগদের সবসময় ডেবিটের পাস যোগফলটা বড় হবে। এই জন্য আমরা নগদের ডেবিট পাস আগে যোগ করব, কিন্তু ব্যাংকের ক্রেডিট পাস ব্যাংকের ডেবিট পাস যোগ করার আগে ক্রেডিট পাসের লেনদেনগুলো দেখে নেবে। অনেক সময় ব্যাংকের ক্রেডিট পাসের যোগফলটা বেশি হতে পারে। যাই হোক, এখন আমাদের এই টাকাগুলো, অর্থাৎ এই বাট্টার টাকাটা ছাড়া নগদের টাকা এবং ব্যাংকের টাকা আমরা ক্রেডিট পাসে নিয়ে যাব। 99,800 টাকা আমাদের নগদে আছে, 99,800 টাকা নগদে আছে, এবং ব্যাংকে জমা আছে 25,000 টাকা। এখান থেকে আমাদের ব্যয়গুলো বাদ দাও, অর্থাৎ এটা আমাদের প্রাপ্তি পাস, এটা আমাদের প্রদান পাস, অর্থাৎ এটা আয়ের পাস বলতে পারো, এটা ব্যয়ের পাস বলতে পারো। তাহলে আমাদের নগদে জমা আছে 99,800, এখান থেকে আমাদের ব্যয় হয়েছে 9 আর 5, 14,000 টাকা। এটা মাইনাস করলে আমাদের কত টাকা থাকে দেখো, 8 আর 2, 10, 0 হাতে আমার 1, 9 আর 5, 14, 9 আর 5, 15 আর 4, 9 আর 5, 14, 14, 15, 19, 9 হলো 1, 8 আর 1, 9। একটু মিস্টেক হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু কাজ তোমাদের ক্যালকুলেটর সাহায্য করলে ভালো। আমি আগে ব্যালেন্স শিটে লিখে নেই। এখানে দেখো, আগে ব্যাংকের কলামে যাই। ব্যাংকে 25,000 টাকা আমার এপাশে যে 25,000 টাকা আছে এটা এখানে নিয়ে আসছো। এখান থেকে আমাদের 25 থেকে 3,000 টাকা বাধ্য থাকে, আমাদের কত 22,000 টাকা। আর এই 99,800 টাকা থেকে আমি যদি 9 পর 14,000 টাকা, এখানে যদি না পারো তোমরা আলাদা নিয়ে যাও। 99,800 টাকা থেকে আমরা 9 পর 14,000 টাকা বাদ দিয়ে দিই, থাকে কত দেখো 800 টাকা থাকে। 4 5, 1 আমার 8, 85,800 টাকা ব্যালেন্স থাকে। 85,800 টাকা। এভাবে তোমরা করবে তোমাদের সুবিধার্থে। ক্যালকুলেটর যদি তোমাদের কাছে নাও থাকে, এভাবে কাজটা শিখে নিতে পারো। অর্থাৎ আমাদের টোটাল যোগফল থেকে ব্যয়গুলো আমরা বাদ দিয়েছি। তাহলে আমাদের ব্যালেন্স, অর্থাৎ হাতে আছে নগদে 85,800, ব্যাংক আছে 22,000 টাকা। এই টাকাটা পরবর্তী মাসের জন্য, অর্থাৎ ফেব্রুয়ারি মাস, এইখানে ফেব্রুয়ারি মাসে 1 ব্যালেন্স বিডি, এই কথাটা লিখবা, ব্যালেন্স বিডি। নগদে জমা 85,800 টাকা, এটা নগদের ঘরে বসাও, এবং ব্যাংকে জমা আছে 22,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, 3 ঘর নগদান বইয়ের কাজ, অর্থাৎ এই উদ্দীপক অনুযায়ী শেষ হলো। আমাদের পরবর্তী কোশ্চেন ছিল যে নগদ প্রাপ্তি জাবেদা। তাহলে আমরা নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কে একটু আলোচনা করে নেব, তারপর কিন্তু অঙ্কে চলে আসব। প্রিয় শিক্ষার্থীরা, নগদ প্রাপ্তি জাবেদায় কোন লেনদেনগুলো আসবে এটা আগে তোমাদের কিন্তু জানতে হবে। তাহলে আমরা একটু কাজ খেয়াল করি যে আমাদের এইখানে যে উদ্দীপকটা দেওয়া আছে, এর মধ্য থেকে যে লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদায় আসবে সেগুলো আমরা বসাবো। তো আমি এখানে একটু নিয়মটাকে লিখে নেই যে নগদ প্রাপ্তি জাবেদায় যে সকল লেনদেন নেওয়া হয়, যে সকল লেনদেন নেওয়া হয়, এই সম্পর্কে একটু আলোচনা করে নিলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমি এখানে মাত্র 3টা জাবেদা তোমাদের সামনে তুলে ধরব। প্রথমটা হচ্ছে নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয়, দেখো এটার জাবেদা কি হবে আমরা সকলেই জানি। নগদে পণ্য বিক্রয় জাবেদা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দ্বিতীয় জাবেদাটা হচ্ছে
পূর্বের প্রাপ্য টাকা অর্থাৎ প্রাপ্য হিসাব অবলিক দেনাদারের হিসাব থেকে দেনাদারের নিকট হতে বাট্টার মাধ্যমে টাকা আদায়। এটার জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, এই দুইটি জাবেদা তোমাদের মনে রাখতে হবে। আরেকটি জাবেদা আমি লিখতেছি, আগে এই দুইটা আলোচনা করে নিই। আমরা এখানে এই নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে মাত্র 3টে লেনদেনের কাজ শিখব, তাহলে নগদ প্রাপ্তি জাবেদা আমাদের কাছে খুব সহজ মনে হবে। যেমন নগদে পণ্য বিক্রয় করলে আমাদের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে আসো যে আমরা ধারে বিক্রয় করেছিলাম, দেনাদার সৃষ্টি হয়েছিল, পরবর্তীতে এই দেনাদারের কাছ থেকে বাট্টার মাধ্যমে টাকা আদায় করার ক্ষেত্রে আমরা জাবেদা দিব নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখানে অন্যভাবে একটা জাবেদা, সেটা হচ্ছে যে পূর্বে আমরা বিক্রয় করেছিলাম, সেখানে শর্ত সাপেক্ষে নগদে বিক্রয় করেছিলাম। সেই নগদে বিক্রয়ের সাথে শর্ত যখন শেষ হয়ে যায়, ওই শর্ত অনুযায়ী অর্থাৎ ওইখানে একটি বাট্টার শর্ত অনুযায়ী পরবর্তী টাকা আদায় করলে সেখানেও একটা বাট্টা থাকে। অর্থাৎ এক কথায় বলতে পারো, দেনাদারের কাছ থেকে বাট্টার মাধ্যমে টাকা আদায় করাটা সেটা যেভাবেই থাকুক, একটাই জাবেদা নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই দুইটি লেনদেন ছাড়া আরেকটি লেনদেন, সেটা হচ্ছে এই দুইটি লেনদেন ছাড়া অন্য যে কোনো উপায়ে প্রতিষ্ঠানে নগদ টাকা যদি আসে, সেটা জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, অন্য হিসাব ক্রেডিট। এই 3টি লেনদেন যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো, নগদ প্রাপ্তি জাবেদা তোমাদের কাছে খুবই সহজ হবে। তা আমরা আবারও একটু খেয়াল করি, নগদে পণ্য বিক্রয় এবং দেনাদারের কাছ থেকে বাট্টার মধ্যেও টাকা আদায় করা ছাড়া বাকি অন্য যে কোনো উপায়ে প্রতিষ্ঠানে টাকা প্রাপ্তি বুঝলে আমরা কী জাবেদা লিখব? অন্য নগদান হিসাব ডেবিট, অন্য হিসাব ক্রেডিট। এই 3টি লেনদেন আমাদের কাজ। এবার আসো এই নগদ প্রাপ্তি জাবেদার জন্য একটা ছক তৈরি করি, তোমাদের সামনে খেয়াল করো। এটা গয়ের জন্য চেয়েছে নগদ প্রাপ্তি জাবেদার ছক। নগদ প্রাপ্তি জাবেদার ছককে আমরা 2টো অংশে ভাগ করব, অর্থাৎ এই ছকের ভিতরে যে গড় হবে এগুলো 2টি নিয়মে গড় হয়। একটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতিতে, আরেকটি হচ্ছে নিত্য মজুদ পদ্ধতিতে। আজকে আমরা শিখব কালান্তিক মজুদ পদ্ধতিতে কিভাবে নগদ প্রাপ্তি জাবেদার অঙ্ক করা যায়। তাহলে গয়ের জন্য কিন্তু বলে দেয় না কালান্তিক না তোমার অবিরত বা দৈনন্দিন, সেক্ষেত্রে আমরা কালান্তিকটাই করব। এক্ষেত্রে আমরা নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করতেছি। খেয়াল করো, প্রথমে আসিফ লিমিটেডের নাম লিখো। আসিফ লিমিটেড এর নগদ প্রাপ্তি জাবেদা, আসিফ লিমিটেড এর নগদ প্রাপ্তি জাবেদা। দেখো প্রথমত লেখো তারিখের গড়াম, তারপরে লিখবা ক্রেডিট হিসাব খাত, সূত্র নগদান হিসাব ডেবিট পক্ষ, বাকিটা ক্রেডিট পক্ষ। নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট। এর পাশে ক্রেডিট পক্ষ কী কী? যা নগদে পণ্য বিক্রয় করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। একটি হচ্ছে বিক্রয় পক্ষ, আরেকটি হচ্ছে তোমার প্রাপ্য হিসাব ক্রেডিট হবে, আরেকটা অন্য হিসাব ক্রেডিট। এই 3টি লেনদেন অন্য হিসাব। খেয়াল করো, আমি একটু আলাদা তৈরি করে নিয়েছি ডেবিট এবং ক্রেডিট পাশ। এখানে কি লিখবে? তারিখের গড়, তারিখ লিখলাম, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই ছকটি হচ্ছে তোমাদের কালান্তিক মজুদ পদ্ধতি অনুযায়ী ছক। দেখো তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, এই ছাড়া 2টি পক্ষ, ডেবিট পক্ষ, ক্রেডিট পক্ষ। এখন এই ডেবিট পক্ষের মধ্যে 2টি জাবেদা দেখো, নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট। এবং
এখানে 3টি ক্রেডিট পক্ষ আছে, বিক্রয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। কিন্তু মূল জাবেদা কিন্তু 3টেই, যে নগদে পণ্য বিক্রয় করা, প্রাপ্য হিসাব কাছে টাকা আদায় করা, অন্যান্য হিসাবের মাধ্যমে টাকা আদায় করা। তাহলে এই 3টি জাবেদা অনুযায়ী এই উদ্দীপক থেকে কয়টি লেনদেন নেওয়া যায় একটু আমরা খেয়াল করি। আমাদের শুধু লেনদেন কিন্তু নিতে হবে, তাহলে 1 তারিখ আসবে না, 1 তারিখ পূর্বের লেনদেন। জানুয়ারি মাসে লেনদেন হয়েছিল, দেখো 3 তারিখ থেকে শুরু হয়েছিল। রাকিবের নিকট হতে 10% বার্তায় 10,000 টাকার পণ্য নগদে করে। প্রিয় শিক্ষিত, আমি বলেছিলাম যে নগদে পণ্য বিক্রয় যেটা সেটাই আসবে। তাহলে 5 তারিখ দেখো, 5 তারিখে লেখা আছে নগদে পণ্য বিক্রয়, তাহলে আমরা এই লেনদেনটি নিব। তারিখের ঘরে তারিখ লেখো 2018 এবং লেখো জানুয়ারি তারিখ, জানুয়ারি 5। নগদে পণ্য বিক্রয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। এখানে ক্রেডিট পক্ষ কি লিখবা? বিক্রয় হিসাব। ক্রেডিট খাত বিক্রয় হিসাব লিখবা এবং নগদে টাকা বসাবে, যে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা ডেবিট কলামে বসাও এবং বিক্রয় ক্রেডিট হওয়ার কারণে এই ক্রেডিট কলামের বিক্রয় ঘরেও 20,000 টাকা বসাও। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আসো পরবর্তী লেনদেন নগদ প্রাপ্তি যাওয়ার মতো কি আছে দেখো। 20 তারিখ আছে তোমাদের। 20 তারিখে বলছে যে মালিক কর্তৃক ব্যবসায়ে 10,000 টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ। এই জাবেদা আমরা করেছিলাম যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এইখানেও কিন্তু টাকা আসছে, কিন্তু ওই পণ্য বিক্রয় করেও আসে নাই, প্রাপ্য হিসাবের কাছ থেকেও টাকা আসে নাই। তা আমরা কিন্তু এটা কীভাবে লিখবো খেয়াল করো। তারিখ বসাই 20,000 টাকা, এটা যাবে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। এখানে কি লিখবে? মূলধন হিসাব লিখে আমরা নগদের ঘরে টাকা বসাবো, যেহেতু নগদান ডেবিট টাকা নগদের ঘরে প্রথম বসাবে 10,000 টাকা। এরপরে ক্রেডিট কি? মূলধন ক্রেডিট। তাহলে আমরা বলেছিলাম ওই 2টি লেনদেন সারা অন্য যে কোনো লেনদেন বসবে অন্য হিসাবের ঘরে। অন্যান্য হিসাব বলতে আমরা এই হিসাবটাকে বুঝিয়েছি। তাহলে মূলধন হিসাব ক্রেডিট চলে যাবে অন্যান্য টাকার কলামে। তাহলে দেখো জাবেদা কি লিখছিলাম? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই মূলধন হিসাবটা হচ্ছে অন্যান্য হিসাবের ঘরে বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর উদ্দীপকের আরেকটা লেনদেন দেখো, লেখা আছে 25 তারিখ কাজলের নিকট 10,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা প্রাপ্তি। এখানে জাবেদা ছিল যে নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, প্রাপ্য হিসাব কাজল হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমাদের এই লেনদেনটা বসাতে হবে 25 তারিখের। তাহলে আমরা ক্রেডিট পক্ষ কি? কাজল হিসাব অথবা প্রাপ্য হিসাব। তাহলে কাজল হিসাব নাম লিখে আমরা নগদান ডেবিট কত লিখব? কত টাকা পেয়েছিলাম, কত টাকার পরিবর্তে 10,000 টাকার পরিবর্তে পেয়েছি 9,800 টাকা, এটা নগদে বসাও। প্রদত্ত বার্তা এখানে কত টাকা, অর্থাৎ আমি ছাড় দিয়েছি 200 টাকা, এই 200 টাকা প্রদত্ত বার্তা করে বসাও। এখন দেখো মোট 10,000 টাকা আমার দেনাদার প্রাপ্য হিসাব, অর্থাৎ এখানে প্রাপ্য হিসাব কত টাকা বসবে? 10,000 টাকা। আমাদের এই লেনদেনগুলোর মধ্যে আর কোনো লেনদেন নাই যেগুলো এখানে বসার মতো। আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা শেষ লেনদেন রেখেছি 25 তারিখ। এখন কাজটা কিভাবে করবে খেয়াল করো। দেখো ডেবিট কলামে 2টা, ক্রেডিট কলামে 3টা, সবগুলো টাকা নিচে নিচে বসাই দাও। বারটা 200, এখানে থাকে 20 আর 10 30 আর 9 39,800, মোট হলো এই 2টার যোগফল কত হয়? 39,800 আর 200 40,000 ডেবিট পক্ষ। এবার ক্রেডিট পক্ষে যাও, কত আছে দেখো 20,000 টাকা বসাও, এখানে 10,000, এখানে 10,000। এখন এই লেনদেনগুলোর ক্রেডিট কলাম যোগ করো, 20 আর 10 30 আর 10 40,000। দেখো দুই পাশ মিলছে না? অর্থাৎ আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় ডেবিট কলামের যোগফল এবং ক্রেডিট কলামের যোগফল যখন মিলবে তখন তোমরা মনে করবা নগদ প্রাপ্তি জাবেদা হয়েছে। এখানে লেখো মোট কথাটা। প্রিয় শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি তোমাদের সামনে ক, খ এবং গ এর কাজ শেষ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই উদ্দীপকটা থেকে আমি যে কাজটা করেছি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। না বুঝলে বারবার প্র্যাকটিস করবে এই অঙ্কটা, তাহলে তোমরা এই মান্থলি পরীক্ষায় এরকম একটা অঙ্ক পাবে। আর যেহেতু আমাদের 12 তারিখ পরীক্ষা হবে, এই পরীক্ষার মধ্যে আরেকটি ক্লাস আমি নেওয়ার যদি সুযোগ পাই তোমাদের সামনে আবার একটু অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।